আচ্ছা, সো আমাদের যে যেটা চ্যাপ্টার 2 সেটার টাইটেল হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এজেন্টস। ইন্টেলিজেন্ট এজেন্টস আমাদের পড়ার কয়েকটা উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে এজেন্ট সম্পর্কে আগে চিনতে হবে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কাকে বলবো বা কেন বলবো এবং কাদেরকে বলবো, এবং তাদেরকে বলার কারণে আসলে কি কি জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে। কোনো একটা পার্টিকুলার বস্তুকে আমি যদি ইন্টেলিজেন্ট বলতে চাই, তো তার ভিতরে আসলে কি কি জিনিস থাকতে হবে বা সে কেন ইন্টেলিজেন্ট হবে, এই জিনিসগুলো নিয়ে আসলে এই ইন্টেলিজেন্ট এজেন্টস এ ডিসকাশন করা হয়। তো আমরা তাহলে এজেন্ট আসলে কি সেটা আগে আমাদের জানতে হবে। এজেন্ট সম্পর্কে জানতে গেলে আমরা আসলে আমাদের নিজেদের কথাই চিন্তা করতে পারি। মানে আমরা যে মানুষ, আমরা কিন্তু আমরা যেভাবে কাজ করি আমরা নিজেরাই এক একটা এজেন্টের মতোই আসলে কাজ করি। এজেন্ট বলতে যেটা বোঝানো হচ্ছে, এজেন্ট এমন একটা বস্তু বা এমন একটা অবজেক্ট বা এমন একটা এন্টিটি যে কি করে, পারসিভ করে আগে। ঠিক আছে, সে আগে পারসিভিং করবে। কাকে পারসিভ করবে? এর এনভায়রনমেন্টকে। কিসের মাধ্যমে পারসিভ করবে? সেন্সরের মাধ্যমে। সেন্সর। জি স্যার। এবং কিভাবে সে এনভায়রনমেন্টে কাজ করবে? বিভিন্ন অ্যাকশন তৈরি করবে। মানে এনভায়রনমেন্টের উপর অ্যাকশন তৈরি করবে। কিভাবে করবে? তার যে অ্যাকচুয়েটরস আছে তার মাধ্যমে। অ্যাকচুয়েটরস মানে হচ্ছে, ধরেন যে আমরা যদি এভাবে চিন্তা করি মানুষের ক্ষেত্রে হাত পা, যেটা দিয়ে কোনো একটা কাজকে বাস্তবে রূপান্তর করা যায়। ঠিক আছে, সক্রিয় করা বা জাগানো বা উদ্দীপ্ত করা, যেখানে বাংলায় লেখা আছে। তো সংক্ষেপে যদি আবার বলি, এজেন্ট হচ্ছে এমন একটা এন্টিটি বা এমন একটা অবজেক্ট বা এমন একটা বস্তু যেটা কি করে, পারসিভ করে তার এনভায়রনমেন্টকে সেন্সরের মাধ্যমে, এবং এনভায়রনমেন্টের উপর অ্যাকশন তৈরি করে, এবং সেই অ্যাকশনটা হয় অ্যাকচুয়েটরস এর মাধ্যমে। ঠিক আছে, তো এই ধরনের কাজ যদি কেউ করে থাকে তাকে আমরা বলবো এজেন্ট। যেমন আমরা আমরা যদি এক্সাম্পলে যদি যাই, দেখেন, মানুষের কথা যদি বলা হয়, তো মানুষ কি করতেছে? মানুষ হচ্ছে এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন ধরনের অনুভূতি বা বিভিন্ন ধরনের জিনিসকে উপলব্ধি করতেছে বা দেখতেছে। চোখ, নাক বা কান এগুলোর মাধ্যমে সে ইনপুট হিসেবে নিচ্ছে, এবং এইগুলোর বেসিসে সে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকশন তৈরি করতেছে। ঠিক আছে, এবং অ্যাকশন গুলো কি? যেমন ধরেন যে আমি কোন একটা কাজ করতেছি, ঠান্ডা লাগতেছে, তো এখন আমাকে কি করতে হবে? সো ধরেন আমি এখন কোন একটা জ্যাকেট গায়ে দিব। সো তখন কি আমার হাত পা গুলা কোনো না আমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, আমার হাত দিয়ে আমি একটা জ্যাকেট ধরতেছি, সেটা আমি গায়ে দিতেছি, কাইন্ড অফ এরকম। এটা হচ্ছে অ্যাকচুয়েটরের কাজ। তো এই ধরনের জিনিস আরো আছে, যেমন রোবট। রোবটও একই ধরনের কাজ করতে পারে মানুষের মতো, যদি আমরা চিন্তা করতে চাই রোবোটিক যে বিভিন্ন প্রসেস গুলো, সেটার মাধ্যমে আমরা একইভাবে এটা করতে পারি। যেমন ক্যামেরা হচ্ছে তার সেন্সর হতে পারে, এবং তার অ্যাকচুয়েটরস এর মধ্যে থাকতে পারে মোটরস। মোটরস হচ্ছে মানে কোনো একটি জিনিস তাকে রোটেট করতে হবে, আহ, ঘুরাইতে হবে, সো সে কি করবে? তার হাতের যে জয়েন্ট গুলো আছে সেগুলো ঘোরানোর জন্য তার মোটরস গুলো লাগবে। ঠিক আছে, তো এই ধরনের এক্সাম্পল থাকতে পারে। থার্মোস্ট্যাট ডিটেক্টিং দ্য রুম টেম্পারেচার। সো থার্মোস্ট্যাট যে ডিটেক্ট করতেছে রুম টেম্পারেচার, সেটা এক ধরনের এজেন্ট হতে পারে, কারণ সে সেন্সরের মাধ্যমে এনভায়রনমেন্ট থেকে কিছু ডেটা নিচ্ছে আর কি। তো এজেন্টের যে এজেন্ট এবং এনভায়রনমেন্টের যে ইন্টারাকশন, সেটাকে সুন্দরভাবে এই ফিগার দিয়ে দেখানো সম্ভব। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ডান পাশে ডান পাশে হচ্ছে হচ্ছে এনভায়রনমেন্ট, বাম পাশে এজেন্ট। তো এজেন্টের থাকবে হচ্ছে সেন্সর থাকবে, যেটা পারসিভ করবে বা পারসেপ্ট ডেটা নিবে সেন্সরের মাধ্যমে। এখানে কিছু লজিক্যাল কিছু কাজ ঘটবে এই জায়গাতে, বক্সের ভিতরে যেটা দেখা যাচ্ছে, এবং সেটা ঘটার পর সে এই অ্যাকচুয়েটরের মাধ্যমে বিভিন্ন অ্যাকশনস গুলো এনভায়রনমেন্টে পাস করবে বা এনভায়রনমেন্টের উপরে কাজ করবে। তো এটাই হচ্ছে এজেন্ট।
সো এই জিনিসগুলো আবারও আসতেছে যে পারসেপ্ট আসলে কি। পারসেপ্ট হচ্ছে আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করে থাকি, মানে যে জিনিসগুলো আমাদের ইনপুট হিসেবে কাজ করে থাকে। তো এখন আহ, যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা অবজেক্ট তৈরি করতে চাই বা একটা যদি রোবট তৈরি করতে চাই, পারসেপশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণটা হচ্ছে আমরা যদি পারসেপ্টই না করতে পারি এনভায়রনমেন্টে কি ঘটতেছে, তাহলে তো আমাদের লজিক্যাল কোনো কাজ বা লজিক্যাল কোনো চিন্তা ভাবনা করা পসিবল না। তো আমাদের আগে পারসেপ্ট করতে হবে। তো পারসেপ্টের বিষয়টা আবার আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিসের উপর ডিপেন্ড করে। আমি কি শুধু র্যান্ডমলি পারসেপ্ট করতেই থাকবো, আমার কোনো কাজ হবে না? বা কোন জিনিসটাকে আমাকে পারসেপ্ট করতে হবে, এটাও কিন্তু একটা মানে বোঝার বিষয় আছে। তো পারসেপশন আমরা আসলে সেটাকেই করি যেটাতে আমাদের ইন্টারেস্ট থাকে। হুম, মানে আমরা যে একটা কাজ করতে চাচ্ছি, ধরেন আমি এখন বাজারে যদি যেতে চাই, তাহলে আমি যদি এখন টিভি দেখা শুরু করি তাহলে তো হবে না। তো আমাকে আমার এনভায়রনমেন্ট আমাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, পারসেপশন করতে হবে। সো আমাদের এনভায়রনমেন্ট সম্পর্কে আইডিয়া রাখাটা গুরুত্বপূর্ণ, এবং সেই এনভায়রনমেন্টই আমাকে বলে দিবে যে আমাদের কি কি ডেটা, কি কি ইনফরমেশন আসলে পারসেপশনের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এজেন্ট ফাংশন সম্পর্কে আমরা গত দিনই কিছু কথা বলছিলাম, যে এজেন্ট ফাংশন হচ্ছে ডেসক্রাইবস দ্য এজেন্টস বিহেভিয়ার। মানে এজেন্ট ফাংশন হচ্ছে এজেন্টের বিহেভিয়ারকে ডেসক্রাইব করবে। তো ডেসক্রিপশন কিভাবে হচ্ছে, আমরা বলছিলাম যে ফাংশন হবে এমন একটা ফাংশন যেখানে পারসেপশন থাকবে হচ্ছে ইনপুট আকারে, এবং সেটা হচ্ছে অ্যাকশনস তৈরি করবে। অর্থাৎ তার ডোমেইন হবে পি, এবং সে যে অ্যাকশনস গুলো নিবে সেটাকে আমরা তার রেঞ্জ বলতে পারি, বা কোডোমেইন বলতে পারি ম্যাথমেটিক্যালের ভাষায়। তো এজেন্ট প্রোগ্রামটা যে জিনিসটা করে, এই এজেন্ট প্রোগ্রামটাই আসলে এই ফাংশনটাকে একটা কি বলে বাস্তব রূপ দেয়। অ্যাকশনে নিয়ে যাই। হ্যাঁ, এজেন্ট প্রোগ্রামটা মানে আমরা যে কম্পিউটার সায়েন্সে পড়তেছি, আমরা যেমন বিভিন্ন কোড লিখি, মানে আমরা যেটা চিন্তা করতেছি সেটাকে কোডের মাধ্যমে লিখে থাকি। যেমন দুইটা নাম্বারকে কোনটা বড় কোনটা ছোট এটা আমরা ডিসাইড করতে গেলে একটা প্রোগ্রাম লিখি ইফ এলস কন্ডিশন দিয়ে। ঠিক আছে, তো ওটাও কিন্তু একটা আমরা ইনফরমেশন বা লজিক ওখানে দিচ্ছি। তো এজেন্ট প্রোগ্রামও কাইন্ড অফ এরকম, যে এজেন্ট কি কি ফাংশন করতে পারে তার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, সেটা আপনারা প্রোগ্রামের মাধ্যমে করতে পারবেন। তো এই প্রোগ্রাম যে কোনো কিছু হইতে পারে, আপনি মানে মেকানিক্যাল প্রোগ্রামও হতে পারে, আবার যে কোডিং প্রোগ্রাম আছে সেটাও হইতে পারে। হুম, অনেক কিছু হইতে পারে। এখন প্রোগ্রামিং বলতেই যে শুধুমাত্র আমার কম্পিউটারে যে প্রোগ্রাম করি সেটাই যে প্রোগ্রামিং তা কিন্তু না, অনেকভাবেই এটা হইতে পারে। কিন্তু আমরা নর্মালি এখন যেটা চিন্তা করব যে আমরা প্রোগ্রাম বলতে যেটা বুঝবো যে লজিক্যালি তাকে কিছু একটা করার অ্যাবিলিটি দেওয়া, বা কোন একটা ফাংশন লেখা কোডের মাধ্যমে। সো এইখানে দেখা যাচ্ছে আমাদের বেসিক এজেন্টকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, এজেন্ট আসলে আমরা কাকে বলবো? এজেন্টকে আমরা সংক্ষেপে এই দুইটা জিনিসের সামেশন আকারে দেখাইতে পারি। এজেন্টে থাকবে হচ্ছে আর্কিটেকচার এবং তার প্রোগ্রাম। ঠিক আছে, তো এজেন্টের আর্কিটেকচারটা কেন দরকার? কারণ হচ্ছে যে এজেন্টকে ডেফিনেটলি একটা যদি অবজেক্ট হতে হয় বা এন্টিটি হইতে হয়, তাহলে তার বিভিন্ন ফাংশনালিটি, বিভিন্ন ধরনের কাজ করার অ্যাবিলিটি তৈরি করতে হবে। তো তার মানে তার একটা গঠনগত স্ট্রাকচার থাকতে হবে। তো সেটাকে আমরা বলতেছি আর্কিটেকচার। এবং তার যে প্রোগ্রামটা, আমি শুধু স্ট্রাকচার দাঁড় করালে তো হবে না, আমাকে প্রোগ্রামিং করতে হবে। প্রোগ্রামিং করতে হবে বলতে কি কি কাজ এই এজেন্টটা করতে পারবে সেটার লজিক্যাল ডেফিনেশন আমাকে দিতে হবে। যেমন যদি নর্মাল সেন্সে চিন্তা করেন, আপনি একটা রোবট বানাতে যাচ্ছেন। তো রোবটটার কাজ যদি আপনি ডিফাইন করতে চান যে এটা একটা কি বলে লাইন ফলোয়ার রোবট হবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল ধরেন, লাইন ফলোয়ার রোবট সম্পর্কে আইডিয়া আছে কারো, বা নাম শুনছেন? জি স্যার, ক্লাসে বলছিলেন গত ক্লাস। হ্যাঁ, তো লাইন ফলোয়ার রোবটটা আসলে যেটা করে যে আপনার একটা লাইন থাকে আর কি। একটা লাইন বলতে লাইন একটা না আসলে, লাইনের বিভিন্ন স্ট্রাকচার থাকতে পারে সেটা। তো লাইন ফলোয়ার রোবট যেটা করতে পারে যে সে তাকে একটা লাইনের মধ্যে বসাই দিলে তার যে পারসেপশন
সেন্সর আছে, মানে ধরেন কি বলে ভিজুয়াল যে সেন্সর আছে সেটা ধরেন এই লাইনটাকে ফলো করে সামনে পিছনে আগে বামে যেতে পারে, মানে জি স্যার, স্ট্রেট লাইন বাইরে। বরাবর যাবে আর কি। ঠিক আছে, ধরেন সে স্ট্রেট লাইন বরাবর যাবে, জাংশনে পৌঁছালে ডানে যাবে বা বামে যাবে সেটা ডিসাইড করবে, অথবা সোজা যাবে, এরকম হতে পারে। সো ধরেন ডানে গেল, এটা হচ্ছে লাইন ফলো রোবট। তো এখন এটা চিন্তা করতে গেলে আপনাকে কি করতে হবে? ডেফিনেটলি আর্কিটেকচার তৈরি করতে হবে। আর্কিটেকচার কি কি হইতে পারে? যেমন আমাদের সেন্সর ডিভাইস থাকতে হবে সেন্স করার জন্য, চাকা থাকতে হবে, তারপরে ধরেন বিভিন্ন ধরনের মোটর থাকতে হবে। এগুলো হচ্ছে আর্কিটেকচারের মধ্যে পড়বে। এখন এই যে এগুলো আছে, ভালো কথা, সমস্যা নাই, কিন্তু এগুলো একে অপরের সাথে কিভাবে ইন্টারাকশন করবে বা কিভাবে এটাকে আমাদের চালাইতে হবে, মোটরটা আমাকে কতটুকু ঘোরাইতে হবে, কখন আমাকে ডানে যাওয়ার ডিসিশন নিতে হবে, কখন বামে যাওয়ার ডিসিশন নিতে হবে, কখন সামনে আমি আগাবো, এই জিনিসগুলো আসলে আমাদের ডিফাইন করতে হবে প্রোগ্রামের মধ্যে। সো তার মানে আসলে আর্কিটেকচার না থাকলে প্রোগ্রাম কি বলে থেকে কোনো লাভ নাই। আবার ঠিক একইভাবে প্রোগ্রাম থাকলেও আর শুধু আর্কিটেক্ট প্রোগ্রাম থাকলে আর্কিটেকচার না থাকলে কোনো লাভ নেই, দুইটাই একসাথে থাকতে হবে। তো এই কারণে আমরা এখানে বলতে পারি যে এজেন্ট হচ্ছে আর্কিটেকচার এবং প্রোগ্রামের সমষ্টি। আচ্ছা, তো এখানে একটা আরো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এবং সেই এক্সাম্পলটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারের এক্সাম্পল। সো ভ্যাকুয়াম ক্লিনারের এক্সাম্পলটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ভ্যাকুয়াম ক্লিনার আসলে যেটা করা হচ্ছে এখানে, ভ্যাকুয়াম ক্লিনার কি করে আসলে নর্মালি এটা পরিষ্কার করে। আপনার বাসায় যে ধরেন কোনো ময়লা টলা থাকলে সেটা পরিষ্কার করতে পারে ভ্যাকুয়াম ক্লিনার। এটা বাসা বাড়িতে আমরা ইউজ করে থাকি নর্মালি, যদিও এটা খুব পপুলার না বাংলাদেশে, কিন্তু এটা করা যায়। সো এটার কাজ আসলে কি? এটার কাজ হচ্ছে যদি রুমের ফ্লোরটা ময়লা থাকে সেটা পরিষ্কার করবে, এটা হচ্ছে তার কাজ। এখন তার কিছু মুভ যদি আমরা চিন্তা করতে চাই, যেমন মুভ লেফট, বাম দিকে মুভ করো, ডান দিকে মুভ করো, তারপর হচ্ছে সাক আপ দ্য ডার্ট, মানে ময়লাটা চুষে নেওয়া, এটা একটা। আর একটা হচ্ছে ডু নাথিং, এগুলো হচ্ছে তার অ্যাকশনস হতে পারে। ঠিক আছে, তো এখানে দুইটা লোকেশন দেখানো হচ্ছে, যে এ এবং বি, এই দুইটা লোকেশন দেখানো হচ্ছে। মানে মনে করেন এ টাইলস আর হচ্ছে বি টাইলস, দুইটা টাইলসের টুকরা, বা দুইটা রুমও ধরতে পারি আমরা। তো এই দুইটা লোকেশনকে পরিষ্কার করতে গেলে তাকে আহ, এই কাজগুলো করতে হবে। তো আমাদের মনে হতে পারে কি যে আমরা তো এটা সহজে করে ফেলতে পারি, আমরা ডানে যাই বামে যাই এটা হাতে ধরে নিয়ে যাই, কিন্তু এটা যদি অটোমেটেড করতে চাই আমরা, তখন আমাদের কিভাবে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন। সো এটার জন্য আমরা কিছু পারসেপ্ট সিকোয়েন্স তৈরি করতে পারি, এবং তার জন্য একটা অ্যাকশনস ধরেন ডিজাইন করতে পারি। হুম, মানে পারসেপ্ট সিকোয়েন্স বলতে কি কি ধরনের কাজ এখন আমার হচ্ছে, বা এনভায়রনমেন্টটা হচ্ছে আমার এই দুইটা ঘর, এ এবং বি, এই দুইটা ঘর, এই দুইটা হচ্ছে আমার এনভায়রনমেন্টের অংশ। এখন তো আমাকে চেক করতে হবে যে ময়লা আছে নাকি নাই, এবং যদি থাকে তাহলে কোন দিকে যাব, যদি না থাকে তাহলে কোন দিকে যাব। তো আমাদের ডোমেইন যদি এ বি হয়, তাহলে কি হতে পারে, যে একটা পার্টস অফ সিকোয়েন্স মনে করেন আমরা এইভাবে ডিজাইন করতে পারি যে এ, এবং আমি রুম এ তে আছি এবং রুম এ এর স্ট্যাটাস হচ্ছে ক্লিন, মানে সে সেন্সর দিয়ে দেখতেছে যে ক্লিন, তাহলে তার নেক্সট অ্যাকশন কি হওয়া উচিত? সে হয়তো রাইটে যাবে। এখন কেন রাইটে যাচ্ছে? কারণ হচ্ছে যে এ ছিল হচ্ছে এই সাইডে, আমি যদি ছবিটা আবার দেখাই, এ ছিল এই সাইডে আর বি ছিল এই সাইডে, তার রাইট সাইডে। তো এ যদি ক্লিন থাকে তাহলে রোবটটা আসলে এ সেল থেকে রাইটে রাইটে যাবে। যাবে। স্যার রাইটে যাবে। ঠিক আছে, তো এই জন্য এইভাবে ধরেন রাইট একটা অ্যাকশন দেখা হয়েছে। তো এখন যদি আর একটা নতুন সিকোয়েন্স হয় যে এ রুমে আছি এবং সেটা ডার্টি হয়ে আছে, তাহলে ডেফিনেটলি অ্যাকশন হবে কি, আমি যে রুমে আছি সেটাকে আগে পরিষ্কার করি। পরিষ্কার করবে, জি স্যার। হ্যাঁ, তো আবার যদি এখন এরকম হয় যে আমি বি রুমে আছি, মানে ভ্যাকুয়াম ক্লিনারটা বি রুমে আছে এবং বি রুমটা ক্লিন হয়ে আছে, তাহলে তার নেক্সট তাহলে কোন দিকে অ্যাকশন হবে যাবে? লিফটে। লেফটে যাওয়া। রাইট।
সহজে বুঝতে পারতেছেন না। তো একইভাবে যদি ডার্টি হয়ে থাকে পরিষ্কার করো। আবার এরকম মাল্টিপল কি বলে অ্যাকশন সেটও হইতে পারে একসাথে। কারণ আপনি কমান্ড দিলেন, এরকম মাল্টিপল কমান্ডও দিতে পারেন। আমি এই রুমেই আছি, সে বলতেছে স্ট্যাটাস বলতেছে ক্লিন। তো আপনি আবারও আবার ইনপুট দিলেন এই রুমে আছি, সে আবার স্ট্যাটাস দিবে ক্লিন। তো তখন মাল্টিপল স্টেটও যদি হয় তখন রাইট সাইডে যাওয়ার অপশনটা তৈরি হচ্ছে। মানে যদিও এই রুমটা ক্লিন, একটা স্ট্যাটাস দিয়ে হয়ে যাচ্ছে, পার্সেপ সিকোয়েন্স একটা থাকলে হয়ে যাচ্ছে, কিন্তু তারপর যদি মাল্টিপল থাকে তখন একই প্যাটার্নে সে ডিসিশন নিতে পারবে। ঠিক আছে। সো প্রথমবার দেখেন, প্রথম টাইম ধরেন মাল্টিপল পার্সেপ সিকোয়েন্স কখন হয়? মাল্টিপল পার্সেপ সিকোয়েন্স হয় হচ্ছে টাইম ডাইমেনশনের মাধ্যমে। ধরেন টাইম যখন আমাদের এক ছিল, মানে ধরেন 1 সেকেন্ড বা 1 মিনিট ছিল, তখন সে দেখতে পাইছে যে রুমটা ক্লিন আছে, হতে পারে এরকম। কিন্তু টাইম যখন 2 হয়ে গেছে তখনও দেখতে পাচ্ছে রুমটা ক্লিন আছে। মানে স্যার যখন ভিন্ন ভিন্ন টাইমের জন্য দেখবে তখন। হ্যাঁ। তো আমাদের মাল্টিপল টাইম স্লটে যদি আমরা পারসেপশন করার ট্রাই করি, তখন আসলে এরকম অ্যাকশন সিকোয়েন্স তৈরি হতে পারে। এগুলো হচ্ছে আমাদের পারসেপ সিকোয়েন্স তৈরি হতে পারে। তো এটা সিঙ্গেল পারসেপ সিকোয়েন্স, আর এখানে হচ্ছে টাইম ডাইমেনশনের উপর ডিপেন্ড করে মাল্টিপল পারসেপ সিকোয়েন্স আসতে পারে। এখানে আরো অনেকগুলো পারসেপ সিকোয়েন্স হইতে পারে। ঠিক একইভাবে এখানে খেয়াল করেন যে এখানে প্রথম টাইম স্লটে হয়তো বা ক্লিন, তারপরের স্লটে ডার্টি হয়ে গেছে। কিরকম ভাবে? ধরেন আপনি আছেন রুমে, তো একটু সময় সে ওই ভ্যাকুয়াম ক্লিনার রুমে ছিল, তো স্ক্যান করতেছে, রুমে পরিষ্কারই আছে, কিন্তু আপনার হাত থেকে ধরেন কোনো একটা জিনিস পড়ে গেছে মাটিতে হঠাৎ করে। তো পরবর্তী টাইম স্লটে সে চিন্তা করবে কি যাচ্ছে যে এখন তো দেখতে পাচ্ছি রুমটা ময়লা হয়ে গেছে। ঠিক আছে, তো তখন হচ্ছে পরিষ্কার করার ট্রাই করবে। So, এরকম আমরা ইন্টেলিজেন্ট ভাবে যদি চিন্তা করতে চাই তখন আমাদের এরকম নিজেদেরকে লজিক্যালি চিন্তা করতে হবে, এরকম অ্যাকশন তৈরি করতে হবে, অ্যাকশন টেবিল বা অ্যাকশন সিকোয়েন্স তৈরি করতে হবে। এবং এটাকে প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে আবার ওই যে অবজেক্ট বা এজেন্টে বলতেছি ভ্যাকুয়াম ক্লিনার, তার মধ্যে আমাকে দিতে হবে। এটাকে আমরা বলি প্রোগ্রামটা বার্ন করা। আমি জানি না আপনার নাম শুনছেন, সিডি বার্ন আগে বলা হয়তো, ডিভিডি বার্ন করা। এই টার্মটা আগে হয়তো যারা সিডি ডিভিডি চালাইছেন তারা জানেন। তো বার্ন করা মানে আসলে পুরাই দেওয়া তা না, এটা হচ্ছে রাইট করা আর কি। স্যার ফিক্সের ভিতরে স্যার ডাটাগুলো থাকে। জি স্যার, এটা জানি স্যার। হ্যাঁ, এখন সিডি আর ডিভিডি এগুলো অবসোলেট হয়ে গেছে, তো এই জন্য বললাম যে অনেকে আবার হয়তো নাও মনে থাকতে পারে। স্যার বুটেবলের জন্য ইউজ হইতো স্যার, মানে হুম হুম। উইন্ডোজ দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, যাই হোক। সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে এজেন্ট এবং এনভায়রনমেন্ট, তাকে আমরা কিভাবে প্রোগ্রাম করতে পারি। সো মানে অলরেডি আমরা অ্যাকশন সিকোয়েন্স ধরন তৈরি করলাম, তো এখন আমরা প্রোগ্রাম কিভাবে লিখবো বা প্রোগ্রামে কি কি আমাদের জিনিস থাকতে হবে সেটা আমাদের একটু চিন্তা করতে হবে। তো আমাদের আসলে যে আমরা যে যে ডানে যাব না বামে যাব, পরিষ্কার করব নাকি কি করব, আইডল থাকবো কিনা, এই যে এতগুলো যে ডিসিশন ফ্যাক্টর আছে, সবগুলো আমাদের লজিক্যালি অবজার্ভ করতে হবে এবং সেই লজিক্যাল অবজারভেশন থেকে আমাদেরকে ডিসিশন নিতে হবে। তো তার মানে আমাদের প্রোগ্রামে আসলে অনেকগুলো এই যে ব্রাঞ্চিং কন্ডিশন থাকতে হবে। তো ইফ এলস যে কন্ডিশন গুলো থাকে এটাকে আমরা বলি ব্রাঞ্চিং। ঠিক আছে, প্রোগ্রামিং এর ভাষায় বলি ব্রাঞ্চিং। বা ইফ এলস এর যদি অনেকগুলো ব্রাঞ্চ থাকে তখন আমরা এটাকে বলি ইফ এলস এর ব্রাঞ্চিং ল্যাডার বা ডিসিশন ট্রি ল্যাডার, এরকম আমরা বলতে পারি। ইফ এলস ল্যাডার বলে অনেক সময়। তো তার মানে আমরা যে টেবিলটা তৈরি হচ্ছে, মানে আমাদের এনভায়রনমেন্ট থেকে যে পারসেপশন নেওয়া হচ্ছে এবং তার যে অ্যাকশনস গুলো তৈরি হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে বা সেটা আমাদের করতে গেলে আমাদের মানে কিভাবে আমরা ফিল আপ করবো, অ্যাকশন সিকোয়েন্স গুলো কিভাবে হবে, তো সেটা আমাদের ধরেন কিছু কোডিং এর অবশ্যই হেল্প নিতে হবে। তো আমরা এটাকে প্রোগ্রামিং কিভাবে করতেছি দেখেন, যে ফাংশন, একটা ফাংশন দেওয়া হচ্ছে, নাম হচ্ছে রিফ্লেক্স ভ্যাকুয়াম এজেন্ট।
এটা হচ্ছে ওই ভ্যাকুয়াম এজেন্টের ফাংশনের নাম। সো এটা ইনপুট হিসেবে থাকতেছে, দেখেন, লোকেশন এবং স্ট্যাটাস। মানে ওই যে আমরা একটু একটু জায়গায় যেটা দেখলাম, কোন ঘরে আছি এবং তার স্ট্যাটাস কি, এটা হচ্ছে আমাদের ইনপুট হিসেবে থাকবে। সো লোকেশন এবং হচ্ছে স্ট্যাটাস, এবং এটা রিটার্ন করবে কোন অ্যাকশনটা নিতে হবে। ঠিক আছে, সো এইভাবে আসলে বেসিক্যালি এইভাবে ডিজাইনটা করতে হবে। এটা একটা জেনেরিক ডিজাইন, এটা কিন্তু এমন না যে এটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা জেনেরিক ডিজাইন। এটাকে আমরা বলতে পারি কাইন্ড অফ সুডো কোড। সো এখানে চেক করতে হবে যে স্ট্যাটাস কি হিসেবে আছে। স্ট্যাটাস যদি ডার্টি থাকে তাহলে ডেফিনেটলি আমাদেরকে যে অ্যাকশন নিতে হবে ক্লিন সেটা করতে হচ্ছে হবে। ক্লিন করা। হুম। জি স্যার। সো অন্যথায় আর এই যদি এটা যদি সত্য না হয় তাহলে বাকি জিনিস আমাদের চেক করতে হবে। যদি লোকেশন এ হয় তাহলে রাইটে যাব, আর লোকেশন বি হয়ে লেফটে যাব। লেফটে যাব। তারপর তাহলে বলেন তো এখানে ডার্টি কি ডার্টি না সেটা চেক না করে কেন আমি রাইট লেফটে যাওয়া শুরু করলাম? আমার কোশ্চেনটাকে ধরতে পারছেন? স্যার আবার একটু বলেন। মানে আমি বলতেছিলাম যে এইখানে টেবিলে যদি দেখি যে টেবিলে যদি ক্লিন থাকে তাহলে রাইটে যাওয়া হয়, আর জি যদি বি যদি ক্লিন থাকে তাহলে লেফটে যাওয়া হয়। তো এখানে আমরা কি সেটা চেক করছি ক্লিন আছে কিনা, সেটা কি চেক করা হয়েছে এখানে? স্যার ওই যে ইফ স্ট্যাটাসে তো দেয়া আছে দ্যাট রিটার্ন সাকার কি, তো স্যার তাহলে মানে ওখানে তো দেয়াই আছে স্যার। এখন এ যদি ধরি তাহলে স্যার এ ধরার পর যদি আমরা রাইটে যাই মানে এটা ক্লিন আছে। হ্যাঁ, মানে আসলে যেটা হবে যে ইফ স্ট্যাটাস ডার্টি, তার মানে হচ্ছে যদি এলস এর মধ্যে তখনই যাবে যদি স্ট্যাটাসটা হয় কি ক্লিন। ক্লিন জি থাকে। স্যার। সেটাই। তো তার মানে এটা আমাদের আসলে ক্লিনকে আলাদাভাবে চেক করার কোনো দরকার নেই। So, প্রথমে একটা চেক দিলেই হয়ে যাচ্ছে। ক্লিন থাকলে আসলে নিচের এলস কন্ডিশনে যাচ্ছে। জি স্যার। তো তখন আমাদের জাস্ট চেক করতে হবে এটা কি কোন রুমে আছে, এটা কি এ আছে নাকি বি তে আছে। তো সেইভাবে আমাদের অ্যাকশন নিতে হবে। তো এটা একটা জেনেরিক ফাংশনের ডিজাইন হইতে পারে। তো এটার মধ্যে মানে এটা আমরা যখন কোড করি, হয়তো আপনার এটা কেন এভাবে বারবার আমি বলতেছি জেনেরিক ডিজাইন, কারণটা হচ্ছে আমরা অনেকেই হয়তো আপনারা কোড করেন একদম ফাংশনের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে সেটা দেখে বোঝার চেষ্টা করেন কি কি আছে। এভাবে আসলে কোড করা বা কোড বোঝা উচিত না। কোডে আগে আপনাকে জানতে হবে কোন কাজটা আমি করতে চাচ্ছি, এবং তারপর সেই কাজের মডিউলটা আপনাকে চিনতে হবে যে এই কাজটা এই জায়গাতে করা হচ্ছে। দেন ওই কাজটার যে আরো ডিটেলস জিনিস থাকতে পারে, যেমন আমি যে ডানে যাব, আমাকে মোটর কতটুকু ঘোরাতে হবে, এই এই ইফ কন্ডিশনের ভিতরে মনে করেন এই অ্যাকশন যে আমি রাইটে যাব, এই রাইটের কাজের জন্য আরো একটা ফাংশন থাকতে পারে। এখানে ডিটেলস ডেসক্রিপশন থাকবে যে আমাকে ডানে যেতে গেলে কি কি কাজ করতে হবে, কতটুকু ঘুরতে হবে, কত অ্যাঙ্গেলে ঘুরতে হবে, কতটুকু স্পিড দিতে হবে। হ্যাঁ, তারপরে ডানে যে আমি যাচ্ছি, ডানে যে মানে যাওয়ার যে সম্ভাব্যতা আমাকে যাচাই করার বিষয় থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সো এই মডিউলার ডিজাইনটাকে আমরা বলতেছি সুডো কোড। এর ভিতরে কিন্তু আরো অনেক কিছু থাকতে পারে, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমরা নেক্সট আগাই। সো এখন যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে রেশনালিটি এবং গুড বিহেভিয়ার। তো এতক্ষণ আমরা এজেন্ট সম্পর্কে বেশ কিছু কথাবার্তা শুনলাম, এখন রেশনালিটি কি একটা বিষয় ছিল আমাদের। মানে আমরা যখন একটা এজেন্টকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বলতে চাচ্ছিলাম। দুইটা জিনিস ছিল, মানে রেশনালিটির মধ্যে সিস্টেম দ্যাট অ্যাক্ট রেশনালি আর থিঙ্ক রেশনালি। হ্যাঁ, সো তার মানে আমাদের রেশনালিটির বিষয়টাও এখানে কনসিডারেশনের মধ্যে নিয়ে আসতে হবে। সো আমরা রেশনালিটি কাকে বলতেছি? সো রেশনালিটি হচ্ছে লজিক ছাড়া যে কাজ হয় আর কি। না, সবসময় সে ইমোশন লজিক ছাড়া ছাড়া যে যেটা কাজ হবে সেটাই রেশনালিটি তা না। লজিকের মধ্যেও কিন্তু রেশনালিটি আছে। জি স্যার। তো রেশনাল এজেন্টকে আমরা সেটাই বলবো যেটা হচ্ছে আহ, আমাদের একটা জিনিস মেনটেন করতে হবে রেশনালিটি বুঝতে গেলে, যে আমরা কি রাইট থিংটা করতেছি কিনা, মানে আমার যে কাজটা করা উচিত সেটা কি আমরা রাইট করতেছি কিনা, ঠিক কাজটা করতেছি কিনা।
ঠিক আছে, মানে আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের বিবেক ঠিকঠাক আছে কিনা। মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত, কথায় কথা বলে যে অনেকে। তো কেন বলা হয় এটাকে আসলে, বা কেন এই হাইপোথিসিসটা মানুষ চিন্তা করে? কারণ মানে হচ্ছে যে সঠিক বিষয়। জি স্যার, হ্যাঁ হ্যাঁ সঠিক এটা মানে সঠিক হচ্ছে বিষয়টা। মানে যে পারসেপশনটা দেয়া থাকবে ওইটার জন্য একটা বেস্ট আউটকাম যাতে আসে, এরকম কিছু মনে হচ্ছে রেশনাল এজেন্ট। রাইট। মানে আমাদের উদ্দেশ্য হবে যে আমরা কোন জিনিসটা করতে চাচ্ছি, রাইট থিংটা আমাদের করতে হবে, এটা হচ্ছে রেশনালিটি। তো লজিক্যালি সেটা রাইট থিং হতে পারে, ইমোশনালি রাইট থিং হতে পারে। মানে কোনো একটা ডিসিশন আমি ইমোশনালি নিতে পারি এবং সেটা রাইট থিং হতে পারে, কিন্তু ওটাকে লজিকে হয়তো আমি ডিফাইন করতে পারবো না। ঠিক আছে, এরকম সিচুয়েশন আসতেই পারে। তো এই জন্য প্যারামিটারটা হচ্ছে, রেশনালিটি মেজার করার ওয়ে হচ্ছে রাইট থিং আমি করতেছি কিনা সেটা ডেসক্রাইব করা। জি স্যার। ওকে, সো এখন রাইট থিং ডেসক্রাইব করতে গেলে আমাদেরকে আমাদের যে পারফরমেন্সটা আছে সেটাকে আগে মেজার করতে হবে। ঠিক আছে, মানে আমরা যে সিস্টেমটা কনসিডার করতেছি সেই সিস্টেমটা আসলেই রাইট, মানে যে অ্যাকশনস গুলো নিচ্ছে, তো তার পারফরমেন্সটা কিরকম হচ্ছে, অ্যাকশনস নেওয়ার পরে তার পারফরমেন্সটা কি ঠিকঠাক হয়েছে কিনা সেটাও আবার মেজার করে দেখতে হবে যে আসলে সেটা এক্সপেক্টেড পারফরমেন্স করতেছি কিনা। সো সেই টার্মস থেকে আমরা এখান থেকে বলতে পারি রেশনাল এজেন্টের মধ্যে এমন কিছু জিনিস থাকতে হবে যে সে পসিবল হচ্ছে পারসেপ্ট সিকোয়েন্স থাকবে তার, এবং সেটার উপরে সে অ্যাকশনস নিবে ডেফিনেটলি, এবং তার অ্যাকশনস গুলো এমন ভাবে হইতে হবে, মানে তার টার্গেটটা হবে ম্যাক্সিমাইজ দ্য ইটস পারফরমেন্স মেজার। এই পদ্ধতিতে তাকে আসলে অ্যাকশনস গুলো নিতে হবে। অর্থাৎ আমি একটা কাজ করতেছি, আমার এক্সপেকটেশন যদি ম্যাক্সিমাইজ না হয় তাহলে ওই কাজটা করে আমি রেশনালিটি প্রমাণ করলাম না। ঠিক আছে, So, এটা আমাকে অবশ্যই এনশিওর করতে হবে। স্যার এই জায়গাটা বুঝতে পারি নাই স্যার, একটু আরেকবার বলবেন। উম, একটা উদাহরণ চিন্তা করেন। ধরেন আপনার এখন আহ, ধরেন আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে, কথার কথা। তো এখন আইসক্রিম খাওয়া বদলে যদি আপনি এখন চা খান, তাহলে কি আপনার এক্সপেকটেশন কি ফুলফিল হবে? না না স্যার। ডেফিনেটলি হবে না। তো আপনার এক্সপেকটেশন হচ্ছে যে আইসক্রিম খাওয়ার যে একটা অনুভূতি সেটা কিন্তু অলরেডি আপনার মাথায় আছে, এবং সেটার পার্সপেক্টিভে চা খাওয়ার যে অনুভূতি সেটা কিন্তু আপনারও মাথায় আছে। তো আপনার টার্গেট হবে কি, আপনার এখন যে অনুভূতিটা বা এখন যে আপনার গোলটা সেটাকে ম্যাক্সিমাইজ করা। তো এটাকে ম্যাক্সিমাইজ করার জন্য আপনি কি কি করতে পারেন? আপনার বাসায় যদি আইসক্রিম না থাকে তাহলে আপনি বাইরে যেতে পারেন, বাইরে যে আইসক্রিম কিনে তারপর খাইতে পারেন। তার মানে কি, বাইরে আইসক্রিম খাওয়ার জন্য আপনি যে যে কাজ করতেছেন সেটা কি আপনাকে আপনার গোলের দিকে পৌঁছে দিচ্ছেন আস্তে আস্তে। জি স্যার। তার মানে কি, আপনাকে এমন কিছু অ্যাকশন সিলেক্ট করতে হবে যেটা কিনা আপনাকে আপনার গোলের আলটিমেট দিকে গোলে নিয়ে পৌঁছায় যাবে। দিবে। হ্যাঁ, গোলের দিকে পৌঁছায় দিবে এবং আপনার যে এক্সপেকটেশন আছে এটা সেটাকে ম্যাক্সিমাইজ ফুলফিল করতে ফুলফিল পারবে। করবে। আচ্ছা স্যার, জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে কি আমাদের এইরকম অ্যাকশন সিকোয়েন্স আমাদেরকে এক্সপেক্ট করতে হবে এবং সেটাকে পারফরমেন্স মেজারে কনসিডার করতে হবে। কিন্তু যদি আমি উল্টাটা করতাম তাহলে জিনিসটা হয়তো আমাদের এক্সপেকটেশন আসলে ম্যাক্সিমাইজ হতো না, তো আমাদের পারফরমেন্সটাও মেজারমেন্ট খারাপ আসতো। সো কি যেন বলতেছিলাম, given the evidence provided by the perceived sequence and whatever. আচ্ছা হ্যাঁ, ওই যে নলেজের বিষয়গুলো কিন্তু লাগতেছে এখানে। মানে আপনি এক্সপেকটেশন যে ম্যাক্সিমাইজ হচ্ছে নাকি মিনিমাইজ হচ্ছে, নাকি আপনি কি আপনার গোলের দিকে যাচ্ছেন কিনা ঠিক মতো, সেটা আপনার নলেজের বেসের মধ্যে, মানে নলেজের মধ্যে থাকতে হবে, আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা আপনার এটা যাচাই বাছাই করার একটা ওয়ে থাকতে হবে, যেটাকে আমার নলেজ লেভেল বা বিল্ট ইন নলেজ আমরা বলতেছি। সো রেশনালিটি মানে তাহলে আমরা এটাকে ডিফাইন করতে পারি এভাবে যে রেশনালিটির মধ্যে যেটা থাকতে হবে বেসিক্যালি সেটা হচ্ছে এক্সপ্লোরেশন, লার্নিং এবং অটোনমি থাকতে হবে।
তো রেশনাল মানে কিন্তু সর্বজ্ঞ সর্বদর্শী এটা না। আবার রেশনালিটি মানে আলোক দৃষ্টি সম্পন্ন সেটাও সে কোনো ব্যক্তি সেটাও না। আবার রেশনালিটি মানে যে সবসময় যে সফল হবে, সাকসেসফুল বা সার্থক বা জয়যুক্ত হবে সেটাও না। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা হয়তো অনেক সময় ভুল করে থাকি। রেশনালিটি মানে আমি সবসময় সাকসেসফুল হব, মানে একটু আগে যেটা আমরা দেখতেছিলাম যে রেশনালিটি মানে গোলকে ম্যাক্সিমাইজ করা। তো গোল ডেফিনেটলি ম্যাক্সিমাইজ হইতে পারে, আবার নাও হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাইজ করার জন্য আমি কিছু কাজ পদক্ষেপ নিতেছি, সেটা হচ্ছে আমার রেশনাল বিহেভিয়ার। মানে এটা যদি আবার এভাবে বলি যে আপনি আইসক্রিম খেতে যাচ্ছেন, আপনি বাইরেও গেছেন, কিন্তু কোনো দোকান খোলা পান নাই, মানে কিনতে পারেন না আইসক্রিম। হইতে পারে তার মানে কি আছে, গোল ম্যাক্সিমাইজ হয় নাই, কিন্তু আপনি ম্যাক্সিমাইজ করার জন্য কিছু কাজ করতেছেন, সেটাও কিন্তু ওই গোলে পৌঁছানোর জন্য আপনি যে কাজগুলো করতেছেন সেটাও কিন্তু রেশনালিটির মধ্যে পড়বে, কারণ আপনি রেশনাল বিহেভিয়ার করতেছেন সেখানে। সো আপনি সফল হবেন বা সার্থক হবেন এমনটা নাও হইতে পারে। আবার রেশনালিটি মানে এটা না যে আপনি সবকিছু জেনে ফেলবেন, সবকিছু দেখে ফেলতে পারবেন এবং আপনি আহ, একদম যে সবসময় রাইট থিংটাই করবেন এমনটা নাও হইতে পারে। আলোক দৃষ্টি সম্পন্ন বলতে যে আপনি সবসময় যে রাইট থিংটাই করবেন এমনটা না হতে পারে। সো রেশনালিটি আমরা ডিফাইন করবো এভাবে যে আপনার কাজ হবে এক্সপ্লোরেশন করা, তারপর লার্নিং করা, এবং হচ্ছে অটোনমি হচ্ছে আপনি নিজে থেকে কিছু ডিসিশন নিচ্ছেন, মানে কাইন্ড অফ এরকম আপনি আপনার নিজের মতো করে ডিসিশন নিচ্ছেন। তো সেই ডিসিশনটা নেওয়ার জন্য আপনি এক্সপ্লোর করতেছেন, মানে আশেপাশে যে ফিল্ডগুলো আছে বা আপনার এনভায়রনমেন্ট আছে সেটাকে এক্সপ্লোর করতেছেন। এখন এক্সপ্লোর করে আপনার এক্সপেকটেশন সেটা ম্যাক্সিমাইজ হতে পারে, আবার ম্যাক্সিমাইজ নাও হতে পারে। তো সে যদি ম্যাক্সিমাইজ হয় তাহলে তো ভালো, যদি ম্যাক্সিমাইজ না হয় তাহলে আপনি শিখতে মানে শিখে ফেলতেছেন যে এখানে কেন ম্যাক্সিমাইজ হয় নাই, মানে আপনি লার্ন করতেছেন। তো এটা ম্যাক্সিমাইজ করতে গেলে আমাকে কি কি করা উচিত ছিল, এই জিনিসগুলো আপনি লার্নিং করে ফেলতেছেন। তো এই তিনটা জিনিস আমাদের আসলে রেশনালিটির মধ্যে থাকতে হবে। তো তাহলে আমরা বলতে পারি যে কোনো এজেন্টকে যদি আমরা রেশনাল বলতে চাই, তাহলে তার মধ্যে এই তিনটা বিষয় আছে কিনা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। যেমন মানুষ হচ্ছে রেশনাল কেন? কারণ হচ্ছে মানুষ অটোনম, মানে মানুষ নিজে নিজে চলতে পারে, নিজে নিজে হচ্ছে ডিসিশন নিতে পারে। ডেফিনেটলি তার আশেপাশে অন্যান্য আহ, মানুষ যারা আছে তাদের ডিসিশন বা তাদের কথাবার্তা ইম্প্যাক্ট পড়ে, কিন্তু সে নিজে থেকেই ডিসিশন নিতে পারে। সো অটোনমি। তারপর হচ্ছে সে এক্সপ্লোরেশন করে, মানুষ হচ্ছে এক্সপ্লোরেশন করে কেন? কারণ হচ্ছে তার আশেপাশে অজানা কোনো কিছু তা পাইলে সে সেটাকে জানার চেষ্টা করে, লার্নিং করে, এক্সপ্লোরেশন করে, খুঁজে বের করে কোন জায়গায় যাওয়া উচিত, কোন জায়গায় যাওয়া উচিত না, কেন ভালো হবে, কেন ভালো হবে না, এই জিনিসগুলোকে খুঁজে বের করার চেষ্টা করে। ঠিক আছে? সো যদি ভালো হয় তাহলে ভালো, যদি খারাপ হয় তাহলে সেটা কেন খারাপ হচ্ছে সেখান থেকে সে এক্সপিরিয়েন্স লার্ন করে, এক্সপিরিয়েন্স তার মধ্যে চলে আসে, এভাবে সামনে আগায়। So এই কারণে হচ্ছে মানুষ রেশনাল। আচ্ছা, সো আমরা তাহলে ফাইনালি আসলে বলতে পারি যে মানুষের মানুষ না, রেশনাল এজেন্টস এর মধ্যে আমাদের এই জিনিসগুলো থাকতে হবে যে সে রাইট থিং করতেছে কিনা। এই আবার কি আনমিউট হয়ে গেল? আচ্ছা, সো সে রাইট থিং করতেছে কিনা, এবং সে যে রাইট থিংটা করতেছে সে তার অ্যাকশনস গুলা মানে ঠিকঠাক মতো নিতে পারতেছে কিনা, এবং তার গোলটা ম্যাক্সিমাইজ হচ্ছে কিনা। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের রেশনালিটির মধ্যে আসবে, এবং তার পারফরমেন্স মেজারমেন্ট করতে হবে। হ্যাঁ, মানে কোনো এজেন্ট কতটুকু রেশনাল বা কতটুকু তার পারফরমেন্স ভালো, বা সে আদৌ কোনো রাইট থিং করতেছে কিনা সেটা পারফরমেন্স মেজার করতে হবে। এবং সে পারফরমেন্স মেজারমেন্টের অনেক ক্রাইটেরিয়া আছে। তো আমরা সেই ক্রাইটেরিয়াতে আস্তে আস্তে সামনে আগাবো, এটা আসবে সামনে। তো আবারও একই ডেফিনেশন আসছে, সো আমরা এটা স্কিপ করে যাই। এটা অলরেডি আমরা বলে ফেলছি, এটা আমাদের আর দরকার নাই।
এই যে এটা হচ্ছে আমাদের পারফরমেন্স মেজারমেন্ট ক্রাইটেরিয়া। সো আমরা কোন একটা এজেন্টের মধ্যে কি কি জিনিস থাকতে হবে সেটাকে আমরা PEAS ক্রাইটেরিয়া দিয়ে মানে চিন্তা করতে পারি। PEAS ক্রাইটেরিয়া কি কি? P তে হচ্ছে পারফরমেন্স মেজার, E তে হচ্ছে এনভায়রনমেন্ট, A তে হচ্ছে অ্যাকচুয়েটরস এবং S তে হচ্ছে সেন্সরস। তো এটা হচ্ছে PEAS ক্রাইটেরিয়া। তো PEAS ক্রাইটেরিয়া দিয়ে যেটা চিন্তা করা হয় যে একটা কমপ্লিট প্যাকেজ চিন্তা করা হয়, যে একটা এজেন্ট আছে তার পারফরমেন্স মেজারমেন্টে কি হবে, তার কোন এনভায়রনমেন্ট থাকতে হবে, তার কি কি ধরনের অ্যাকচুয়েটরস থাকতে হবে এবং কি কি সেন্সরস থাকতে হবে, মানে কমপ্লিট একটা প্যাকেজ নিয়ে চিন্তা করা হয় PEAS ক্রাইটেরিয়াতে। সো এটা কি বলতেছে, মাস্ট ফার্স্ট স্পেসিফাই দ্য সেটিংস ফর ইন্টেলিজেন্ট এজেন্ট ডিজাইন। তার মানে এটা হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্টের ডিজাইন করতে গেলে যে যে ক্রাইটেরিয়া গুলো দরকার সেটা আমাদেরকে স্পেসিফাই করতে হবে। যেমন আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, কনসিডার দ্য টাস্ক ডিজাইনিং অ্যান্ড অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার। আমরা যদি একটা অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার মানে বানাতে চাই, তাহলে আমাদের এই যে ক্রাইটেরিয়া গুলো আছে, 4টা ক্রাইটেরিয়া, এর মধ্যে কি কি জিনিস আমাদের ইনকর্পোরেট করতে হবে সেটা চিন্তা করতে হবে। এটা কি আছে এখানে এজেন্ট? হ্যাঁ আছে। তো একটা ট্যাক্সি ড্রাইভার যদি আমরা অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার যদি ডিজাইন করতে চাই, তাহলে তার PEAS ক্রাইটেরিয়াতে কি কি জিনিস থাকতে হবে। সো প্রথম কথা হচ্ছে পারফরমেন্স মেজার আমরা কিভাবে করব, অটোমেটেড ট্যাক্সি ড্রাইভারিং এ পারফরমেন্স মেজার কিভাবে করব। সো আমাদের সেফটির বিষয়ে চিন্তা করতে হবে, আমরা আমাদের ট্যাক্সি ড্রাইভারটা ফাস্ট কিনা, চলতে ভালোভাবে চালাতে পারতেছি কিনা, ট্যাক্সিটা লিগ্যাল কিনা, ট্যাক্সিটা কমফোর্টেবল কিনা, তারপর হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে কিনা। এই বিষয়গুলো আমাদের পারফরমেন্সের মধ্যে মেজার করতে হবে। এরপর আসতেছে এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্ট সম্পর্কে চিন্তা করতে গেলে দেখতে হবে যে আমাদের রোড কিরকম, আমাদের ট্রাফিক কিরকম আছে, পেডিস্ট্রিয়ান আছে কিনা, কাস্টমার্স আছে কিনা এনভায়রনমেন্টের ভিতরে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে বা ডিজাইনিং আনতে হবে। এরপর আসতেছে অ্যাকচুয়েটরস দেখেন, স্টিয়ারিং হুইল, অ্যাক্সিলারেটর, ব্রেক, সিগন্যাল, হর্নস, এগুলো হচ্ছে অ্যাকচুয়েটরস। হ্যাঁ, মানে অ্যাকচুয়েটরস বলতে গাড়িটা যে চলতে হবে বা ট্যাক্সিটা যে চলতে হবে, তো সেটার জন্য কি কি লাগবে? ডেফিনেটলি স্টিয়ারিং লাগবে, অ্যাক্সিলারেটর লাগবে, ব্রেক লাগবে, তারপর সিগন্যালের যে বাতিগুলো আছে গাড়ির সেগুলো লাগবে, এবং হর্ন তো অবশ্যই লাগবে। তো সেন্সরস এর মধ্যে দেখেন কি কি লাগতেছে, ক্যামেরা, তারপরে সোনার সেন্সর, স্পিডোমিটার, GPS, ওডোমিটার, ইঞ্জিন সেন্সরস, কিবোর্ড থাকলে কিবোর্ড থাকতে পারে। তো এই PEAS ক্রাইটেরিয়া যদি আমরা মেজার করি, তাহলে আমাদের এই জিনিসগুলো আমাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। এই জিনিসটা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে। সো এরকম অনেকগুলো এক্সাম্পল ক্রাইটেরিয়া কিন্তু আমরা চিন্তা করতে পারি। যেমন এই নতুন একটা এক্সাম্পল দেখেন, মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম। তো মেডিকেল ডায়াগনোসিস সিস্টেমে আপনার নিজেরা একটু এটা পড়ে দেখেন, এর ক্রাইটেরিয়া ঠিকঠাক মতো হয় কিনা বা কোনো কনফিউশন আছে কিনা। স্যার এখানে যে অ্যাকচুয়েটরস আছে স্যার, এখানে কি একটা জিনিস অ্যাড করা যায় কিনা স্যার, সেটা হচ্ছে ডক্টরস ইনফরমেশন। না, এটা যদি এখানে অ্যাড করি তাহলে কি এটা ভ্যালুয়েবল হবে? আসলে অ্যাকচুয়েটার্স হচ্ছে যে ডিভাইস গুলো দিয়ে বা যে জিনিসগুলো দিয়ে কোনো একটা কাজের কাজ করা তৈরি হবে। করা যায় বা কাজ করা যায় বা আউটপুট দেওয়া যায়। আচ্ছা তো আচ্ছা, আসলে ডক্টরস ইনফরমেশন কিন্তু এখানে কনসিডারেশন করা যাবে না। ওকে স্যার।
সেটা হতে ওটা ওই পারে যে আপনার এনভায়রনমেন্টে, হ্যাঁ হ্যাঁ রাইট এনভায়রনমেন্টে স্যার। রাইট আচ্ছা। ওটা স্টাফ দেওয়া আছে যেহেতু সেহেতু আলাদাভাবে দেয় নাই আর কি। হ্যাঁ এটা হতে পারে, এমন না যে আরো আরো স্পেসিফিক করলে স্পেসিফিক করা যাইতে পারে, সমস্যা নাই। জি স্যার, কিন্তু স্টাফ যেমন নার্স, তারপরে ডক্টর, এগুলো হতেই পারে। হুম হুম তো সেখানে আসলে আমাদের এই বিষয়গুলো আমাদের চলে আসবে ইনফরমেটিভ। তো স্যার আমাদের এইখানে ল সুটস এই যে বিষয়টা আর কি একটু বুঝি নাই আর কি। এটা জি স্যার। ল সুইটস হচ্ছে কি বলা যায় এটাকে, ল সুইটস এর মানে যেন কি, মানে এটার যে ডেফিনেশনটা সেটা আগে আমাদের জানতে হবে। ডেফিনেশনটা আমি স্যার একটু এটা কি দেখে নিই। এমন কিছু হতে পারে যে তাদের সার্ভিসটা বা এরকম কিছু একটা? লসুইটস এর ডেফিনেশনটা হচ্ছে ইজ এ সিভিল অর লিগ্যাল অ্যাকশন বাই ওয়ান পার্সন অর এন্টিটি। আচ্ছা হ্যাঁ, তো মানে এখানে আসলে যে কি বলে, যে ডাক্তারগুলো যে কাজ করবে তারা আসলে লিগ্যাল কিনা, লসুইটস এর বিষয়টা এটা হ্যান্ডেল করবে। স্যার ল সুইট মানে তো মামলা স্যার। না স্যার অ্যাকশন বা মামলা এই টাইপের কিছু। শুধু মামলা সেটা বিষয় না, এখানে আমাদের চিন্তা করতে হবে লিগ্যালাইজেশনের বিষয়টা। ঠিক আছে, মানে আমরা যে ডাক্তার হয় আর কি, তাতে কিন্তু বেশ কিছু রেজিস্ট্রেশন ক্রাইটেরিয়া থাকে, আদার্স অনেক জি কিছু স্যার, থাকে। বা ডায়াগনোসিস সেন্টারটা লিগালি কিনা সেটাও একটা বিষয়। হ্যাঁ, তো সেই বিষয়গুলো আমাদের এখানে কনসিডার করতে হবে হবে। এবং যেমন একটা ডাক্তার কিছু ক্রাইটেরিয়া আছে, আমি যদিও এই এরিয়াতে এক্সপার্টাইজ না, মানে ডাক্তারদের বিষয়ে। তো ওখানে সব ডাক্তার কিন্তু আপনার সার্জারি করতে পারে না, বা সব ডাক্তার এরকম করতে পারবে না। তো তাদের কিছু ক্রাইটেরিয়া থাকে এবং তাদের একটা অনুমতি পত্র বা কিছু একটা থাকে, মনে হয় এরকম কিছু একটা থাকে যতদূর জানি। স্পেসিফিক পিরিয়ড থাকে প্রত্যেকটা ডক্টরেরই। হ্যাঁ, তো সেই বিষয়টা আসলে ল সুইটস এর ভিতরে হয়তো হ্যান্ডেল করা হবে। মানে একজনের কাজ আরেকজন করতে পারবে না এরকম। ওই রকমই আর কি, কাইন্ড অফ। মানে সে যে ধরেন একটা অপারেশন করবে, সার্জারি অপারেশন করবে, মানে তার ব্রেন টিউমার অপারেশন করবে, তো সে আসলে পারদর্শী কিনা, তার অনুমতি আছে কিনা, তো সেটা হ্যান্ডেল করাটাই হচ্ছে এই বিষয়টা। তো এরকম অনেক কিছু আসলে আমাদের কনসিডারেশনে আসতে পারে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এটা দেখেন, পার্ট পিকিং রোবট বলতে যেটা বোঝানো হচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টরিতে মালামাল যে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাই নিয়ে যায় সেই রোবট। তার পারফরমেন্স ক্রাইটেরিয়া, সরি পিইএস ক্রাইটেরিয়া ঠিক আছে কিনা দেখেন। স্যার এটা এনভায়রনমেন্ট একটু বলবেন কি বলেছে এটা, বাকিগুলো বুঝতে পেরেছি। আচ্ছা আমি সবই বলতেছি। পারফরমেন্স মেজারমেন্ট হচ্ছে কি পরিমাণ পার্সেন্টেজ অফ পার্টস কারেক্টেড বিনস এর মধ্যে দেওয়া হয়েছে। মানে এটা সম্পর্কে চিন্তা করতে গেলে আপনাকে ফ্যাক্টরি এনভায়রনমেন্ট সম্পর্কে আগে চিন্তা করতে হবে। তো এনভায়রনমেন্ট বেল্ট, সরি কনভেয়ার বেল্ট বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমরা অনেক সময় আপনার জিওগ্রাফি বা বিভিন্ন চ্যানেলে দেখতে পাবেন যে ফ্যাক্টরি সম্পর্কে কথাবার্তা বলে। তো ওখানে মানে অথবা এমনি দেখে থাকতে পারেন যে বিভিন্ন প্রোডাক্ট গুলো একটা বেল্টের উপর দিয়ে যায়। ঠিক আছে, বেল্টের রোলিং থাকে, আশেপাশে বিভিন্ন কর্মীরা থাকে। তো প্রোডাক্ট গুলো যখন তৈরি হয় তখন বেল্টের মধ্যে পড়ে এবং প্রোডাক্ট গুলো আস্তে আস্তে সামনে আগায় যায়, এবং কর্মীরা সেগুলোকে কালেক্ট করে বিভিন্ন প্যাকিং এর ভিতরে, সরি বিভিন্ন প্যাকেজ প্যাকেটের ভিতরে রেখে প্যাকেজিংটা করে। তো কনভেয়ার বেল্টের কাজটা হচ্ছে এই প্রোডাক্টগুলোকে সামনে আগায় নিয়ে যায়। এবং যে বিনস, যেগুলো বিনস মানে হচ্ছে যে এখানে কৌটাগুলোকে বোঝানো হচ্ছে, কিন্তু এরকম যদি ছোট ছোট কৌটা থাকে, বিন থাকে, সেটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা স্যার, কনভেয়ার বেল্ট কি স্যার ওটা বিভিন্ন অ্যাডেও যে দেখায় বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে লাইন লাইন হয়ে আসতেছে? হুম 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 আচ্ছা বেল্টের আচ্ছা, জি স্যার। প্রোডাক্টগুলো রেডি হওয়ার পরে কনভেয়ার বেল্টে এসে পড়ে আর কি। তো কনভেয়ার হ্যাঁ বেল্ট এটাকে সামনে আগায় নিয়ে যায়। জি তো এখানে ধরেন কিছু রোবট আছে,
রোবট এই জিনিসগুলোকে ধরেন তার যে অ্যাকচুয়েটার্স আছে সেটার মাধ্যমে পিক করে, যেমন জয়েন্ট আর্মস বা হ্যান্ড, এটা পিক করে কোনো একটা সার্টেন বক্সের মধ্যে রেখে দিবে আর কি প্রোডাক্টগুলোকে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পাওয়ার পিকিং রোবট। সো ডেফিনেটলি তাকে প্রোডাক্ট কোনটাকে পিক করতে হবে বা কোনটাকে সরাই মানে ডিফেক্ট আছে সেটা যাচাই বাছাই করতে হবে। সেই জন্য তার ক্যামেরা লাগবে, সেন্সরের মধ্যে ক্যামেরা লাগবে, তারপর হচ্ছে জয়েন্ট অ্যাঙ্গেল সেন্সরস লাগবে, যে মানে তাকে কি পরিমাণ মুভ করতে হবে সেটা মুভমেন্টের যে বিষয়গুলো আছে, হাত যেহেতু এটা রোবোটিক হ্যান্ড হইতে পারে, তো সেটা অ্যাঙ্গেল সেন্সরও থাকতে হবে। ঠিক আছে, অথবা আমাদের প্রোডাক্টটা ঠিকঠাক মতো বের হয়েছে কিনা, প্রোডাক্টটার কি বলে এটা স্ক্যান করা যে বিষয়টা বললাম, যদি কোনো ডিফেক্ট থাকে সেটাকে অন্য একটা জায়গায় সরায় রাখতে হবে, প্যাকেজের মধ্যে দেওয়া যাবে না। So এটাও একটা পিইএস ক্রাইটেরিয়া হইতে পারে পাওয়ার পিকিং রোবটের। আচ্ছা, এটা মনে হয় আমাদের, এটা আজকে আমরা লাস্ট বলি, তারপর শেষ করি। এটা হচ্ছে একজন ইন্টারঅ্যাক্টিভ ইংলিশ টিউটর, তার পিইএস ক্রাইটেরিয়া কি কি হইতে পারে? ইন্টারঅ্যাক্টিভ ইংলিশ টিউটরের ক্ষেত্রে দেখেন পারফরমেন্স মেজারমেন্ট যেটা, তো কেন হচ্ছে স্টুডেন্ট কয়জন ভালো করছে তাদের বিষয়ে টিচারের পারফরমেন্স মেজার হবে। কারণটা হচ্ছে যে স্টুডেন্টরা যদি ভালো করে তার ক্রেডিটটা অনেক সময় টিচারদেরকেই আসলে দেওয়া হয়, যে টিচার হয়তো বা ভালো পড়াইছে বা ভালো তার পড়াইছে, জি। ভালো বুঝাইছে, হ্যাঁ, যার কারণে হচ্ছে স্টুডেন্ট হয়তো ভালো গ্রেড পাচ্ছে। তো এই জন্য টিচারের পারফরমেন্স মেজারটা আমরা দেখতে যাচাই বাছাই করতে পারি যে কতজন স্টুডেন্ট ম্যাক্সিমাম স্কোর করতে পারতেছে সেটার বেসিসে। তো এনভায়রনমেন্ট ডেফিনেটলি হবে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস, সেট অফ স্টুডেন্টস। অ্যাকচুয়েটার্স হচ্ছে দেখেন এখানে দেখাচ্ছে স্ক্রিন ডিসপ্লে। তো স্ক্রিন ডিসপ্লে কেন অ্যাকচুয়েটার্স? এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ইংলিশ টিউটর, ধরেন এটা অনলাইনে আমরা যেমন আমি এখন আপনাদেরকে অনলাইনে, জি পড়াচ্ছি স্যার। কাইন্ড অফ। তো এখানে আমার যে স্ক্রিনটা আছে সেটা আপনাদের এখানে অ্যাকচুয়েটার্স হিসেবে কাজ করতেছে। আমি যে স্ক্রিনটা শেয়ার করতেছি আপনাদেরকে সেটা আমার আপনাদের কাছে অ্যাকচুয়েটার্স হিসেবে কাজ করতেছে এবং সেটা আমার অ্যাকচুয়েটার আর কি। তো আমি আপনাদেরকে বিভিন্ন টেক্সট দেখাচ্ছি, বিভিন্ন এক্সাম্পল দেখাচ্ছি, এইসব হাবি যাবি আর কি। তো সেন্সর হচ্ছে কিবোর্ড। কিবোর্ড এখানে সেন্সর হিসেবে চিন্তা করার একটা ওয়ে হচ্ছে যে ধরেন আমি আপনাদেরকে, সরি আমি না, আপনারা আমাকে কোশ্চেন করতেছেন হয়তো কোনো ভয়েস মানে যদি ফিজিবিলিটি না থাকতো ভয়েসের, তাহলে হয়তো আপনারা আমাকে লিখে কোশ্চেন গুলো পাঠাতেন। তো আমি তখন হচ্ছে লিখে আপনাদেরকে হয়তো বা রিপ্লাই দিতে পারতাম, অথবা লিখে কোন একটা আনসার বলে দিতে পারতাম, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কিভাবে লিখতে হবে। So এই পার্সপেক্টিভ থেকে সেন্সরটা কিবোর্ড নিয়ে আসা হয়েছে আর কি। জি স্যার। সো এই হচ্ছে আপাতত আমাদের আজকের ডিসকাশন। আমরা নেক্সট দিন বাকি বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব। সো আমরা আজকে আপাতত যেগুলো পড়ছি ওকে সেটা স্যার। আবার যদি বলি, এজেন্ট কি ছিল, তারপরে এজেন্ট এবং তার ইনভলভমেন্ট কি কি হয়, এজেন্টের প্রোগ্রাম কিভাবে হয়, রেশনালিটি কাকে বলে, রেশনাল বিহেভিয়ার কিভাবে মেজার করতে হয়, এবং একটা এনভায়রনমেন্টে এবং তার এজেন্টের জন্য পিইএস ক্রাইটেরিয়া কি কি জিনিস হতে পারে সেটা নিয়ে কিছুটা চিন্তা ভাবনা করা ট্রাই করছি। তো আপনার একটু বইটা পড়বেন, বইয়ে দেখতে পাবেন যে আরো হয়তো বা কিছু এক্সাম্পল বিষয়গুলো আছে, এক্সাম্পল সিনারিও আছে, তাহলে হয়তো বুঝতে আপনাদের আরো সুবিধা হবে। স্যার ছোট্ট একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ওইখানে আমরা যে রেশনাল এজেন্ট পড়েছি, তো স্যার মানে এটা কি এজেন্টের রেশনাল না, এরকম বিষয়টা না? হ্যাঁ, এজেন্ট মানে কাকে আমরা রেশনাল এজেন্ট বলবো, এজেন্টের হ্যাঁ, রেশনালিটি না,
মানে আমরা একটা এজেন্টকে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বলতে চাই তাহলে তার রেশনালিটি থাকতে হবে। তো এই কারণে হ্যাঁ আমরা বলছি যে রেশনালিটি কি কি ক্রাইটেরিয়া আছে বা কাকে রেশনালিটি বলে। ঠিক আছে।